চলো। আচ্ছা, অঙ্কগুলো হয় করেছিলে তো? যারা যারা আছো না করনি, দেখো রেকর্ড দেখছো যারা, তাদের উদ্দেশ্যে বলি ভাই, যাই কাজ দেই না কেন, যেটুকুই কাজ দেই না কেন, কমপ্লিট করতে থাকো। ঠিক আছে? বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, ক্লাস করবে। তোমরা তো সেটা করবা না। তো দেখ, এক দায় কি বলছে, কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 143-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? তাহলে সিম্পলি আমরা করতে পারি। 3 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে আমরা প্রথমে কি করব, 3 যদি ভাগশেষ না থাকে তাহলে সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যাবে, তাই তো নাকি? বলছি 3 ভাগশেষ থাকতে হবে। আমরা আমাদের ভাষায় কি করলাম, 3 যদি ভাগশেষ না থাকে তাহলে সংখ্যাটা ভাগ যাবে। ওকে, তাহলে 140 2 দিয়ে ভাগ যায়, কিন্তু 11 দিয়ে কি ভাগ যায়? যায় কি? যাবে না। তাহলে এটা অ্যান্সার হতে পারে না। নেক্সট দেখো, 11তে ভাগ যাবে না তো বলেই দিলাম। এবার 3 দিয়ে কি যাবে? যাবে না। কারণ দেখো 3 দিয়ে যোগফলটা দেখতে হবে, তো যোগ করলে তো যায় না। তাহলে অ্যান্সার এইটা হয়ে যায়, 5 দিয়ে যাবে। আর শেষে শূন্য আছে মানে 5 দিয়ে যাবে। আর 14 তো যাবেই 5 দিয়ে, তাই না? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি, 5 এবং 7। এইভাবে করতে হবে। তুমি যদি করতে করতে যাও তাহলে তোমার টাইমটা নষ্ট হবে, তাই না? এই টাইমটা নষ্ট হয়ে যাবে। তুমি কি করতে পারো, মৌলিক সংখ্যা যখন বলেছে, যারা এসআই দেবে তাদের ক্ষেত্রে দেখো কি করতে হবে, মৌলিক উৎপাদকটা বের করতে হবে। কি করতে হবে প্রথমে, তাহলে তোমাকে দেখো কত দিয়ে দিতে হবে, 2 দিয়ে দিতে হবে। তাহলে 7 2 14, আর এদিকে 70 হয়ে যাবে, আবার 2 দিয়ে দিতে হবে। 2 দিয়ে দিলে কত হচ্ছে, 35 হবে। তারপর আবার দেবে এরকম 5 দিয়ে আর 7 দিয়ে, 5 7 35। তাহলে দেখো 2 দিয়ে যাবে, আবার কি 2 দুগুণে 4 দিয়ে যাবে, আবার 5 2 10 দিয়ে যাবে, আবার এদিকে 7 2 14 দিয়ে ভাগ যাবে। আবার দেখো এখানে 2 দুগুণে 4, 4 5 20 দিয়ে যাবে। আবার দেখো 4 7 28 দিয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো কি টাইম সাপেক্ষ। যাই হোক, এটা করার দরকার নেই, অপশন টেস্ট করে দেবো, আমরা একবারে পেয়ে গেলাম। এবার 2 দাগটা দেখে নেবো, বলছে 3টি মৌলিক সংখ্যার যোগফল 100। আচ্ছা, মৌলিক সংখ্যা মানে কি, যেগুলো কি হয় আমরা ভাগ করতে পারি না। আচ্ছা, যদি সংখ্যা 3টির মধ্যে একটি অপরটির থেকে 36 বড় হয়, হ্যাঁ, তাহলে সংখ্যাগুলির মধ্যে একটি হলো অপশন টেস্ট করব। কি করব, সিম্পল একদম। এটা সিম্পল, এর থেকে সিম্পল কিছু হয় বলো? অপশন টেস্ট করে দিতে হয়েছে অঙ্ক। এ দেখো এখানে বলে দিয়েছে মৌলিক সংখ্যাগুলোর যোগফল 100 এবং সংখ্যা 3টির মধ্যে একটি অপরটির থেকে 36 বড়। তাহলে 36 বড় তার মানে কি, 3টি মৌলিক সংখ্যার যোগফল আছে, যদি সংখ্যা 3টির মধ্যে একটি অপরটির থেকে 36 বড় হয়, তার মানে কি বলতে চাইছি বলো তো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? 36 করে গ্যাপ, ভেরি গুড মোহিত রঞ্জন মল্লিক, ভেরি গুড, 36 করে গ্যাপ, তাই তো? 36 করে গ্যাপ বলছে। আচ্ছা, এইবার এই 36 করে যদি গ্যাপ হয়, তাহলে দেখো এই 36 গ্যাপ, এই 36 গ্যাপ, টোটাল গ্যাপ কত হয়ে গেল তাহলে? এখানে একটা মৌলিক সংখ্যা মনে করো, এখানে একটা মৌলিক সংখ্যা, তারপর একটা মৌলিক সংখ্যা, তাহলে 72 বাদ দিয়ে দাও প্রথমেই, তাহলে 100 থেকে 72 বাদ দিয়ে দাও, দিলে জাস্ট মৌলিক সংখ্যাগুলো যোগফল পড়ে থাকবে। ঠিক বলছি তো? ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, তাহলে এখানে আমরা কি করতে পারি, এবার অপশন টেস্ট করতে পারি। অপশন টেস্ট করলে কি হচ্ছে দেখো ভাই, অপশন টেস্ট করলে দেখো 36-এর গ্যাপ তো আছে, 7 7-এর পরে কত হবে, 7 যদি ধরি, 7-এর পরে কত হবে বলো? 36-এর গ্যাপ তো 43, তারপরে কত হবে? 43 আর 36 কত হবে? হ্যাঁ, এটাই আনসার হচ্ছে মনে হচ্ছে, দেখি। এটা হচ্ছে না। 43 আর 36 কত হয়? আরে ভাই কথা বলছে না, এরা কারা, কি করে শিখবে? আচ্ছা, যদি সংখ্যা 3টির মধ্যে একটি অপরটির থেকে 36 বড়, অবশ্যই 36 গ্যাপ হবে, বা একটি অপরটির থেকে 36 বড়। 7 হচ্ছে।
তো বলেনি, ঠিকই বলেছে যে একটি অপরটির থেকে 36 বড় হয়। তাহলে একটি অপরটি থেকে 36 যদি বড় হয়, তাহলে 67 যদি হয়, তাহলে কোনটা বড় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটি সংখ্যা 67 ধরলাম, ধরলে তারপরে করলে কত হচ্ছে? একটি, আর এর থেকে তারপরে আচ্ছা, এই দুটো ঠিকই বলেছো, এই দুটো যদি যোগ হয় 98 হচ্ছে, তার মানে 2 আসছে, তাই না? হ্যাঁ, এইটাই হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটি অপরটির থেকে, একটি অপরটির থেকে বলতে যে কোনো একটার থেকে হলেই হচ্ছে, সেই সিস্টেমই করছে, না হলে তো আসবে না। ঠিকই বলেছো, না হলে তো আসছে না। এটা ওই অপশন টেস্ট করে করে করো, দেখো তাহলে 29 আর 36 কত হয় সেইভাবে যোগ করে তারপরে দেখবো যে সেটা আসছে কিনা, ঠিক আছে। এইভাবেই করতে হবে 29 আর 36। হুম, 100 আনতে হবে, হ্যাঁ ওটা হচ্ছে কথা, 100 তোমাকে মোট নিয়ে আসতে হবে, ঠিক বলেছো। একটি অপরটির থেকে, তো যে কোনো একটা সংখ্যা ধরো, তার থেকে অপরটির থেকে কি হচ্ছে, যে 36 ডিফারেন্স, তাহলে আমি 29 যদি ধরি, তাহলে এর ডিফারেন্স যদি আনতে হয় তাহলে এর বেশি নিয়ে আসতে হবে। এবার দেখো 29 আর 6 সে ওই অনুযায়ী যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে, দেখো 5 আসছে, তাহলে 5টা তো মৌলিক সংখ্যা আসবে না। এবার 29 থেকে তো 36 কমানোও যাবে না, তাহলে 29 আনসার আসছে না। 41 যদি ধরি, 41 থেকে 36 বাদ দিলে কত হয়? 41 থেকে 36 বাদ দিলে দেখো 5 আসছে। তাহলে এই 5 মানে 5 তো মৌলিক না, তার মানে এটাও আমি নিতে পারছি না। যদি আমরা বেশির দিকেও যাই, খেয়াল করবে, বুঝবে, আমরা যদি বেশির দিকেও যাই তাহলে 41 আর 36 কত আসছে? বলো বলো। 77, দেখো 77ও কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে আমি কম মানটা করলে ডিফারেন্স আমি মাইনাসও করতে পারি, বাড়াতেও পারি। দেখা যাচ্ছে কি হচ্ছে না, তাহলে এটাও অ্যান্সার আসছে না, তাহলে একমাত্র 67 দেখো আসছে। ঠিকই বলেছো, অপশন ডি অ্যান্সার। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু হলে এত, সংগুলি কত? তোমাদের আমি শিখিয়েছি, কি মনে আছে তো নাকি, যে যখন সংখ্যাগুলোর অনুপাত দেওয়া থাকবে তার সঙ্গে গসাগু গুণ করলে আমরা অ্যাকচুয়াল মানটা পেয়ে যাই। তাহলে এক আছে মানে সংখ্যাটা 12, 12কে 12, আর 2 আছে মানে গসাগু গুণ করলে 24 আর 36, তাহলে 12, 24 হতে, অপশন ডি। নেক্সট, চারটি সংখ্যার লসাগু হলো 630 এবং অনুপাত এত। তাহলে আমরা কি দেখবো, যে অনুপাতের এলসিএম কত আছে, যেহেতু এখানে লসাগু দিয়েছে তাহলে আমরা অনুপাতের লসাগুটা বের করবো। কত আসছে? 3, 2, 5 এবং 7। দেখো প্রত্যেকটা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর যদি মৌলিক সংখ্যা হয়, ওদের গুণফলটাই হচ্ছে ওদের কি, ওদের গুণফলটা হচ্ছে ওদের কি, লসাগু। লসাগু, একদম তাই। যখন পরস্পর সব মৌলিক, দেখো এটা কোন সব করা মৌলিক, কোন সংখ্যাতে কোনোটাকে তুমি ভাগ করতে পারবে না, তাহলে পরস্পর মৌলিক যখন থাকে তখন সেগুলো গুণফল হয়ে যায়। তাহলে এখানে যদি তাই হয় তাহলে আমরা কাটাকুটি করবো, দেখো আমরা এইভাবে কাটলে সুবিধা হয়ে যাবে, তাহলে 7, 9, 63, 90 চলে আসলো। তাহলে দেখো 3, 5, 15, 15, 2 কত, 30, 30 মানে 3 আসলো, তাই তো। ওই 210 যদি আসে সেখানেও 3 গুণ, তাই 3 আসছে। তাই এই 3টা কি, একটু আগে শিখলাম 3টা, তাহলে কি এখানে 3টা কি জানো তো, 3টা হচ্ছে গসাগু। ওই যে একটু বললাম অনুপাতের সঙ্গে যখন গসাগু গুণ করলেই আমরা অ্যাকচুয়াল মানটা পাই, তার মানে নিশ্চয়ই এটা গসাগু। এবার হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম পার্থক্য কত এখানে? 5। তাহলে 5 হচ্ছে অনুপাতের হিসাবে, কিন্তু অ্যাকচুয়ালটা আনতে গেলে গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, কারণ 3 গুণ বেশি আমাদের থেকে, যা ধরেছে অপশন সি অ্যান্সার। এই টাইপ গুলো একটু মাথায় রাখবে, পরীক্ষা কিন্তু আসে এগুলো। আচ্ছা, নিম্নলিখিত কোন রাশিতে ভগ্নাংশগুলি ছোট থেকে বড় অনুযায়ী সাজানো আছে? আচ্ছা, তাহলে প্রত্যেকটা 3টে সেম সংখ্যা আছে, ছোট থেকে বড় সাজানো আমরা খুবই সোজা, আমরা এটা থেকেই করবো। দেখো আমরা কি করে করি, ডিফারেন্স বের করব। তাহলে 14 আর 11 ডিফারেন্স কত, ভগ্নাংশের ডিফারেন্স বের করো। 3, 3 দিয়ে আমরা কি করব, লবটাকে ভাগ করব। তাহলে এবার দেখে নেবো যে প্রত্যেকটাই 3 ডিফারেন্স কিনা। আচ্ছা আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমরা দেখে নেবো যে কি প্রত্যেকটাই একই ডিফারেন্স আছে কিনা। দেখো প্রত্যেকটাই একই ডিফারেন্সই আছে, দেখো প্রত্যেকটাই 3 ডিফারেন্স। তাহলে প্রত্যেকটাই ডিফারেন্স যখন সেম থাকবে, তাহলে যে লবটা বড় সেটা, তাহলে কি করে হলো 3 হলো কি করে, যাই হোক। তাহলে এখানে যখন আসলো না আমরা করবো তাহলে। তাহলে 11, দেখো এখানে কত আছে, 14 আর 11 ডিফারেন্স কত ভাই, 3 ডিফারেন্স। তাহলে আমরা লবটাকে ভাগ করবো, 3 দিয়ে 11কে ভাগ করলে কত আসবে, 3 3 কে 9,
9.666 আসতে থাকবে নাকি, 8 কমতে পারছে, তাহলে 3.66 আসতে থাকলো, ব্যাস হয়ে গেল। এবার দেখো 19 আর 16 ডিফারেন্স বলছি 3, তাহলে লবটাকে ভাগ করো, লব মানে উপরে যে আছে, হ্যাঁ, তাহলে 16কে আমরা সেই ডিফারেন্স ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 5 15.333 আসতে থাকবে, 3.335 দয় পাচ্ছ, ভাগ করতে শিখতে হবে তো। হ্যাঁ 5.3, ভেরি গুড। আচ্ছা 21 আর 19 এর ডিফারেন্স কত, 2, 2 দিয়ে যদি 19 কে ভাগ করি কত হবে, যদিও বা মানে এগুলো লাগতো না তাও হয়ে যেত, কত হবে, 9.5 আসবে, 9.5। তাহলে দেখো এখানে বোঝাই যাচ্ছে কোনটা বড়, এখানে ছোট থেকে বড় সাজানো না বড় থেকে ছোট, বলছে ছোট থেকে বড়, তাহলে ছোট কোনটা, তাহলে এটাই ছোট, আর এটাই আনসার, অপশন এই আনসার, অপশন এটাই আনসার, এটাই ছোট থেকে বড় সাজানো আছে, দেখো প্রথমটা হচ্ছে ছোট, তারপরটা হচ্ছে মেজো, তারপরটা বড়, তাই ছোট থেকে বড় সাজানো আছে। আচ্ছা এইবার এটা খুব সোজা, কি করবে দেখো, এখানে কি 2 এককে 2 আর 1 কত হবে, 3 হবে না, এটা বিয়োগ আছে, তাহলে বিয়োগ করবো, তাই 2 এককে 2, 2 এর থেকে যদি একবার দিই কত হবে, 1 হবে, মানে এটা মানে হাফ, ঠিক আছে, ইনটু, এবার এটা মানে কি 3 অক্ষে 3 একবার দিলে 2/3, আমি আর করব না, ব্যাস এই দুটোই করবো, ডট ডট ডট, এপাশে কি m অক্ষে m -1, তাহলে m -1/m, এটা বোঝো তো নাকি, এটুকু বুঝলে অ্যান্সার শেষ। এবার দেখো কাটাকুটি কি যাচ্ছে, দেখো এইভাবে কাটাকুটি যাচ্ছে, দেখেছো তো, এইভাবে কাটাকুটি যাচ্ছে, তাহলে এইভাবে যখন কাটাকুটি যাবে, দেখো 2 2 রয়ে যখন এইভাবে কাটাকুটি যাচ্ছে, তার মানে কি এইখানে নিচেরটা নেই, তাহলে এইখানে যদি নিচেরটা না থাকে তাহলে কি করতে হয় মনে আছে তো, তাহলে এইভাবে এইভাবে কেটে যাচ্ছে, ভালো করে বুঝো, এইভাবে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে, পড়ে রয়েছে এখানে 1 আর পড়ে আছে নিচেই এমটা পড়ে থাকবে, এখানে যখন নিচেরটা কেটে গেল, প্রথমটা যখন নিচেরটা পড়ে গেল, তাহলে উপরেরটা থাকছে, তার মানে লাস্টেরটার শেষেরটা থাকবে, তাই 1/m অ্যান্সার, অপশন নাম্বার বি। এবার তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ডিফারেন্সটা যদি 1 এর বেশি থাকে তাহলে নিচে সেটা গুণ করে দেবা, ঠিক আছে, এখানে ডিফারেন্স কত থাকে, 1 আছে, যদি 1 এর বেশি থাকে মানে 2 আছে তারপরে 4 আসে, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, গ্যাপ যা হবে গ্যাপটা নিচে গুণ করে দিতে হয়, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট 7টা কি বলছে দেখো, একটি এটাই তো, এটা এটাও তাই হবে, এটা কেটে যাবে, এটা কেটে যায় বলে আসবে না, ঠিকই বলেছো, এটা তো কেটে যাবে, এটা আসবে না, কেটে যাবে, ঠিক বলেছো, এটা তো কেটে যাচ্ছে, এটা কোনো না, ওটা হচ্ছে কি যোগের ক্ষেত্রে, ও ঠিক বলছে, আমরা যোগের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটা করি 3 2 6, 1 এর 2 মাইনাস এইটা, ঠিক ঠিক, ও ঠিকই বলেছে, যাই হোক এক্ষেত্রে তোমার কথা হওয়ার দরকার নেই। তাহলে 7 দাগ দেখো, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারের রান রেট হচ্ছে এত, তাহলে প্রথম 10 ওভারের রান রেট, যারা এখন আইপিএল চলছে, রান রেট মানে বোঝো তো আশা করি, তাহলে 40 ওভারে কত রান করতে হবে, রান রেট থাকলে এত রান হবে, তো এই টাইপের অঙ্ক করেছি, তাহলে 3.2, এখন ডাটাও কমন, তাহলে 3.2 যদি হয় তাহলে 10 গুণ 3.2 মানে প্রত্যেক ওভারে 3.2 রান যাচ্ছে, তাই টোটাল কত হয়েছে, 32 রান হয়েছে, এই অঙ্কটা করা আছে, তাহলে তোমার টোটাল রান করতে হবে 282, তাহলে 282 তুমি 32 করে ফেলেছো, তাহলে আর কত করতে হবে তোমাকে, আর 250 রান করতে হবে, কত করতে হবে, এই 250 রানটা কত ওভারে করতে হবে, এটা কিন্তু করা আছে, দেখবো তোমাদের অঙ্কটা, তোমার 40 ওভারে করতে হবে, 40 দিয়ে ভাগ করে দেবো, মানে গড় মান যাচ্ছে আর কিছুই না, তাই 4 দিয়ে যদি ভাগ করি 25 কত হবে, 6 পয়েন্ট কত আসবে, 6.25 একদম। নেক্সট, একটি ছাত্রের মার্কস 63 এর পরিবর্তে ভুল করে 83 লেখা হয়ে গেল, তাহলে দেখো অ্যাকচুয়াল মার্কস কত, 83, সরি 63, তুমি লিখে ফেললে কত, 83, তাহলে তুমি বাড়তি করে কত লিখলে, পাস করে দেওয়ার জন্য কত লিখলে, 20 প্লাস লিখে ফেলে, তাহলে অ্যাকচুয়ালটা কিন্তু 20 কম হবে, অ্যাকচুয়ালটা কি হবে 20 কম, যেহেতু তুমি 20 বেশি লিখে ফেলেছো 63 এর পরিবর্তে, তাহলে অ্যাকচুয়াল যে মানটা আসবে 20 কম আসবে। আচ্ছা এর ফলে পুরো শ্রেণীর গড় মার্কস নাকি অর্ধেক বৃদ্ধি পেয়েছিল, তাহলে পুরো শ্রেণীর অর্ধেক বৃদ্ধি পেয়েছে কি জন্য, এই 20 মার্কসের জন্য, তাহলে অর্ধেক বৃদ্ধি পেয়েছি, শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত, তো 40 আনসার। দেখো পুরো শ্রেণীর হাফ বৃদ্ধি পেয়েছে, তো আমরা যেটা বলছি হাফ, হাফ সমান সমান কত বলছে 20, তাহলে হাফ সমান যদি 20 হয় তাহলে 1 সমান সমান কত, 40, কোনাকুনি গুণ হয়ে যাবে, 40, বোঝো তো নাকি, এটা প্রত্যেকের হাফ করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 যে মানটা আমরা এক্সট্রা রেখেছি, তাহলে প্রত্যেকের যদি হাফ করে বৃদ্ধি পায়, তাহলে 20 তোমায় এক্সট্রা লিখেছি 20, তাহলে এই 20 মার্কসটাকে প্রত্যেককে আমি হাফ করে দিয়েছি, তাহলে কতজনকে দিতে পারবো, তোমাকে যদি বলি তোমার কাছে আমি 20টা রুটি দিয়েছি, 20টা রুটি যদি হাফ হাফ করে দেওয়া হয় তাহলে কতজন খেতে পারবে, সেটা একই বিষয়,
এটাও সেই একই গল্প, 40 জন খেতে পারবে। যে এটাও তাই, 20 বেশি লিখেছো মানে গড় যখন করব ওই 20টা সবার মধ্যে ভাগ হয়ে যায়, গড় মানে এইটা। আচ্ছা, সুকান্ত এবং বিজয় বর্তমান বয়সের পার্থক্য হলো 14 বছর। ভেরি গুড ভাই, তুমি একটা কথা বলো যে বর্তমান বয়সের পার্থক্য 14 হলে তাহলে 10 বছর পরে গিয়ে বয়সের পার্থক্য কত আসবে? 14, একদম ভেরি গুড। তার মানে যখন জন্মগ্রহণ করেছে তখন থেকেই 14, যতদিন বেঁচে থাকবে 14 ডিফারেন্স, যতদিন মানুষ বলবে 14 বছর ডিফারেন্স থেকেই যাবে। ঠিক আছে, তাহলে দেখো সুকান্ত বিজয়ের বয়সের পার্থক্য তার মানে 14 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, তো ডিফারেন্স তো বয়সের পার্থক্য অলওয়েজ সেম। তাহলে এখানে ডিফারেন্স কত বলছে? বয়সের পার্থক্য দেখছি অনুপাতিক হারে 2 বলছে। তাহলে আর অঙ্কে কত বলছে? 14। তাহলে আনুপাতিক হারের থেকে কত গুণ বেশি দেওয়া আছে? অ্যাকচুয়ালটা 7 গুণ বেশি। ভেরি গুড। তাহলে দেখো এখানে কি বলছে, 7 বছর আগে বয়স কত ছিল? 5 7 35 ছিল একজনের, মানে সুকান্ত। আর 7 রয়েছে 749 ছিল কার? 49 ছিল হচ্ছে বিজয়ের। ঠিক আছে, তাই 7 বছর আগে গেল। এর বলছে বিজয়ের বর্তমান বয়স কত। তাহলে বিজয়ের বর্তমান বয়স মানে কত? 7 বছর আগের ঘটনা, তাহলে 7 বছর তো বয়স বেড়ে গেছে। তাহলে বিজয়ের বয়স কত হবে? 56 বছর বয়স। আর যদি বলতো সুকান্তর বয়স তাহলে কত আসতো? 42 বছর। কিন্তু এখানে চেয়েছে কি আমার? এখানে আমার চেয়েছে বিজয়ের বয়স। তাহলে বিজয়ের বয়স কত হচ্ছে? 46, অপশন ডি। নেক্সট, 33 88 এর কত অংশ, মানে কত শতাংশ? তাহলে 88 এর কত শতাংশ? 88 এর উপরে 33 ইন্টু 100, ব্যাস। তাহলে এখানে দেখো 3 11 33 আসলো, এখানে 4 11 সরি 8 11 88 আসলো। বেশ, এখানে আমি কাটবো, 25 আসলো, আর এখানে 4 দিয়ে কেটেছি কিন্তু, আর এখানে 2 আসলো। তাই 3 25 75/2 মানে 37.5%, অপশন ডি। অপশন এ কেন? হ্যাঁ, অপশন এ ঠিকই বলেছো তো, অপশন এ তে আছে 34 পয়েন্ট। এই 34 কেন হবে? হ্যাঁ, অপশন ডি তো। 37.5 তো হবে, 34.5 মানে তো সে কত হচ্ছে? 74 হচ্ছে না 75 হচ্ছে নাকি? হচ্ছে হচ্ছে না, 70 হচ্ছে না, 35 দুগুণই 70 হয়, তাহলে 79 মতো হচ্ছে ওরা। 79 আছে, 69। নেক্সট দেখে নাও, এগারোটা কি বলছে? একটি পরীক্ষায় পাস করতে গেলে মোট নাকি তোমাকে 40% পেতে হবে, মানে 100 নম্বর যদি পরীক্ষায় থাকে 40 নম্বর তোমাকে পেতে হবে। ওকে, ভেরি গুড। এক ছাত্র 261 নম্বর পেলো এবং 4 নম্বরের জন্য ফেল করলো। একজন ছাত্র পাস করতে সর্বোচ্চ মোট কত নাম্বার পেতে হবে? তাহলে সিম্পল লজিক, এখানে একটু বোঝো। তুমি একটা জিনিস বোঝো যে তোমার পাস নাম্বার কত বলছে? 40%। আচ্ছা, তুমি কত পার্সেন্ট কম পেয়েছো? কত নম্বর জন্য ফেল করেছো? মানে কম পেয়েছো, 4% কম পেয়েছো। তাহলে তুমি অ্যাকচুয়ালি কত পার্সেন্ট পেয়েছো? দেখো অঙ্ক কিভাবে করতে হয়। 36% পেয়েছো, তার মানে এইটা। আর সেই 36% মানেই কত? 261 নম্বর পেয়েছো। বোঝা গেল? অঙ্ক শেষ। তাহলে দেখো এটা আমরা করব, 36%-এর ভ্যালু হচ্ছে 261। তাহলে 5 নম্বর বলেছে, করতে সর্বোচ্চ মোট কত নম্বর পেতে হবে পাস করতে? তাহলে 5 নম্বর তো 40%, তাহলে 40-এর ভ্যালু কত? তাহলে এখানে কাটিং কুটিং করে ছোট করে নাও ভাই। হ্যাঁ, একজন ছাত্র পাস করতে সর্বোচ্চ মোট কত নম্বর পেতে পারে? ও ও সর্বোচ্চ নাম্বার বলেছে তাই তো, সর্বনিম্ন না, যাই হোক। যদি বলতো পাস করতে কত নম্বর তাহলে করতাম, এখানে সর্বোচ্চ পাস, তার মানে কি বলতো সবথেকে হাইস্ট মার্কস কত চেয়েছে আর কি, তাহলে 100-এর ভ্যালু চেয়েছে। তাহলে 100-এর ভ্যালু কোথায়? সর্বোচ্চ পাস মানে 100-এর ভ্যালু, মোট নাম্বারটা চেয়েছে। হ্যাঁ, তাহলে 4 9 36 করে দিলে এখানে 4 25-এ হয়ে গেল। আচ্ছা, এবার 9 দিয়ে এখানে কাটাকুটি যাচ্ছে, দেখো কত কাটছে? 29 আছে, তাই 29 ইন্টু 25 সোজা হিসাব করা মনে আছে তো নাকি? 4 7 28, 725, আর একটা 25 পড়ে আছে, 725, 25 গুণ 29 মানে এটা অ্যান্সার। আর যদি বলতে এখানে 5 নম্বর কত, তাহলে কত হতো? তাহলে 36, উপরে ছিল 261, আর ইন্টু 40। 5 নম্বর যদি চাইতো, সর্বোচ্চ 5 না, শুধু 5 নম্বর যদি চাইতো,
তাহলে 4×10 = 40 করতাম, এখানে 9 করতাম, 4×9, আর এদিকে হচ্ছিল কত, 29, মানে 290। তাহলে পাস মার্কস কিন্তু 290। ঠিক আছে, তুমি এখান থেকেও কিন্তু 100% নাম্বার বের করতে পারতে, পারতে না? পারতাম, কিন্তু ওটা করলে একটু সমস্যা, পয়েন্টে আসবে। দেখো 12 দাগ, যদি এ এর 20%, বি এর এত পার্সেন্ট হয়, তাহলে তো এর রেশিও কি হবে, H/B। যখনই সমান বলে কি হয়, উল্টোটা ওদের রেশিও, তাহলে এটা 50 হয়ে যাবে আর ওটা 20 হয়ে যাবে। ওকে, তাহলে রেশিও করলে দেখো 5×10 = 50 আর 2×10 = 20। আচ্ছা, বলছে হয় তাহলে বি এর কত শতাংশ। আচ্ছা, তাহলে বি এর কত শতাংশ, তাহলে বি আগে, মানে বিটা আগে, আগে মানে উপরে সে, আর পরে মানে নিচে। ওকে, তাহলে 2/5 মানে কত, 40%, অপশন সি। 2/5 মানে 40, এটা তো মুখোমুখি হয়ে যাওয়া উচিত। 1/5 মানে কি, 1/5 মানে কি 20%, তাই 2/5 মানে কি, তার ডবল 40%। আর না পারলে 100 গুণ করে টাইম নষ্ট করো, 20×40। নেক্সট, যদি এ এর আয় বি এর চেয়ে 50% কম হয়, তাহলে দেখো এ এর আয় বি এর থেকে কত কম, 50% কম। এ এর আয় বি এর চেয়ে 50% কম, তার মানে কি, বি এর আয় যদি 100 হয়, এ এর আয় 50% কম, তার মানে কত হবে, 50 হবে। তোমরা ফ্র্যাকশন করে রেশিও করে দিতে পারো। এটা তাহলে কত করতে পারি আমরা, 1:2 করতে পারি। ওকে, এবার বলছে বি এর আয় এর চেয়ে শতকরা কত বেশি, তাহলে বি এর আয় কত বেশি, দেখো এর চেয়ে বলেছে, তাহলে যেটা পরে বলেছে সেটা নিচে, কত বেশি, 1 বেশি, তার মানে কত পার্সেন্ট বেশি, 1 বেশি মানে কি 100% বেশি, অপশন সি। আচ্ছা, 10 টাকায় 5টি দরে, 10 টাকায় 5টি দরে কিছু কমলা লেবু কেনা হলো, তার মানে কি বলতো, মানে 10 টাকায় তুমি 5টা দ্রব্য পাচ্ছ, ঠিক আছে, কমলা লেবু কেনা হলো, এবং 15 টাকায় 6টি দরে, এই তো সিম্পল, টি এর পরিমাণটা সমান করে দেওয়ার কিছুই না। 5টির দাম 10 টাকা আর 6টির দাম 15 টাকা, এই হিসাবে বিক্রি হচ্ছে, আর কিনলে 5টির দাম 10 টাকা হিসাবে। তো শতকরা লাভ হতে, এই টাইপের অঙ্ক পার ডে করা হচ্ছে, পরীক্ষায় আসে কিন্তু এই টাইপ, ওই জন্যই বারে বারে দেওয়া আছে। এখানে দেখো, এখানে কি আছে, 5×6 = 30, এখানে আমরা টি এর পরিমাণ সমান করে নিই, পার ডে শেখাচ্ছি ভাই, ওই যাওয়া উচিত। তাহলে এখানে যখন 6 গুণ করলাম, টাকাটাকে গুণ করতে হবে, তো 60 টাকায় কিনেছি 30টা দ্রব্য, আর এখানে 75 টাকায় বিক্রি করেছি 30টা দ্রব্য, তাহলে আলটিমেট আমার লাভ হচ্ছে, তাই 60 টাকার জিনিসের উপরে ক টাকা লাভ হলো, 72 টাকায় বিক্রি করছে, মানে 15 টাকা। তাহলে 4×15 = 60, তাহলে 1/4, 1/4 মানে কত পার্সেন্ট লাভ, 1/4 আসছে। এটা কিন্তু বুঝে যাওয়া উচিত, কিন্তু কারণ ইন্টু 100 করা মানে বোকামি, কারণ 100 করলে সে 25% দিয়ে আসবে, এটা বোকামি করে নেবে যে 1/4 এসছে মানে অ্যান্সার 25, 1/5 আসলে 20, 1/3 আসলে 33.1/3%, 1/6 আসলে 16.2/3%, 1/8 আসলে 12.5%, এগুলো মনে রাখা উচিত। চলো, আসে আসে, অবশ্যই আসবে, আসবে, ওই একই বিষয়, কোনাগুনি ভুল করলেও আসবে, তো অবশ্যই আসবে, একই তো বিষয়। চলো, একজন দোকানদার কোনো দ্রব্য 12.5% ক্ষতি, এই যে একটু আগে বললাম, তো 12.5% মানে কি, ফ্রাকশন করলে 1/8, তার মানে কি 8 টাকায় যদি কেনা থাকে, তাহলে 1 টাকা কমে বিক্রি করছো, তাহলে সিপি আর এসপি ডিফারেন্স কি, এইটা মুখে করে নেবে, 8:7, মানে 8 টাকায় কিনে 7 টাকায় বিক্রি। আচ্ছা, যদি সে দ্রব্যটি এত টাকা বেশি দামে বিক্রি করে, তাহলে তার 6% লাভ হয়, ঠিক আছে, তাহলে কেটে বুঝো, তাই যদি সে দ্রব্যটি এত টাকা বেশি দামে, তাহলে 100 ধরে কতটা সুবিধা হবে মনে হচ্ছে। এবার দেখো, এবার এটা এটা এবার এটা এবার দেখো, তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু সোজা আছে, 100 করে ধরো, সুবিধা হবে। দেখো, তাহলে 100 আছে, তো এবার 12.5% ক্ষতি, মানে কত টাকা বিক্রি হলো, তাহলে ক্ষতি হলো, তাহলে এইদিকে তুমি 12.5% ক্ষতি। ওকে, এবার দেখো, আর এদিকে কি 6% লাভ হয়েছে, তাহলে দেখো এই 12.5% ক্ষতিটা কমপ্লিট করার পরেও 6 টাকা লাভ, তাই টোটালি কত পার্সেন্ট লাভ হলো, এদিকে 12.5, এদিকে 6, টোটাল কত, 18.5%। তাহলে 18.5% ডিফারেন্স করে ফেললে, তাহলে 18.5% মানেই কত, এইটা টাকা হিসাবে, এইটা টাকা হিসেবে এইটা। হ্যাঁ, তাহলে এবার কি, যে রোবটিক ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়, 100%।
তো ওই আগের ওটা আমরা করার দরকারই নেই, সিম্পল আছে, অঙ্কটা সিম্পলই দিয়েছি। চলো পয়েন্ট তুলে দাও, এর আগে একটা পয়েন্ট কবার যাবে দেখো। 5 বার দেখো, 5 5 25, হাতে রইলো 2, 5 8 90 আর 2, একদম সিম্পল। তাহলে 500 অ্যান্সার। সোজা অঙ্ক দিয়েছে, টাফ কিছুই দেয়নি ভাই। অপশন এ। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে তাই তো ভালো লাগবে। আর 16 দাগ দেখো কি বলছে, এক ব্যক্তি একটি বিনিয়োগে 15% লাভ করলো, কিন্তু অপর আরেকটি 10% ক্ষতি হলো। যদি দুটি বিনিয়োগের অনুপাত এত হয়, তাহলে দুই বিনিয়োগ মিলিয়ে শতকরা লাভ অথবা ক্ষতির পরিমাণ কত? বলো দেখি কে পারবে। তুমি এটাকে কি করে নেবে দেখো, অনুপাতটাকে 100 ধরে নাও, কি করে নেবে সবচেয়ে সুবিধা হবে, অনুপাতগুলো কি করে নেবে, 3 মানে 300 ধরে নেবে, আর 5 মানে 500 ধরে নাও, সুবিধা হয়ে যাবে। আচ্ছা দেখো 15% লাভ করলে, তাহলে প্রথম দ্রব্যে তোমার কি হলো 15% লাভ, 15% লাভ মানে কি 100-তে 15 টাকা, তাহলে 300-তে ক টাকা হবে, 300-তে ক টাকা হবে, 45 টাকা। আচ্ছা দ্বিতীয়টাই তোমার 10% ক্ষতি, তার মানে কি 100-তে তোমার 10 টাকা ক্ষতি, তাহলে 500-তে 50 টাকা ক্ষতি। ঠিক আছে, যদি আচ্ছা মানে ক্ষতি হলো, ওকে, বিনিয়োগে লাভ হলে এত টাকা হলো, যদি দুইটাই বিনিয়োগের হয় এত হয়, তাহলে দুই বিনিয়োগ মিলিয়ে, তাহলে দুই বিনিয়োগ টোটাল কত হচ্ছে, দুই বিনিয়োগ টোটাল কত হচ্ছে, দুই বিনিয়োগ টোটাল তোমার 800 হচ্ছে। তাহলে দেখো এবার একটা সিম্পল লজিক বুঝবে, তাহলে দেখো তুমি এখানে 45 টাকা লাভ করেছো, আবার এইদিকে 50 টাকা ক্ষতি হয়ে গেল, তাহলে আলটিমেটলি তোমার কি হলো, এটা মাইনাস এটা প্লাস, তাহলে সেই মাইনাসই থাকছে, তাহলে 5 টাকা ক্ষতিই থাকছে, কি থাকে তোমার 5 টাকা কিন্তু ক্ষতিই থেকে গেল, তাহলে দুই বিনিয়োগ মিলিয়ে তোমার টাকা হিসাবে 5 টাকা ক্ষতি। ঠিক আছে, টাকা হিসেবে 5 টাকা ক্ষতি, তাহলে অ্যান্সার তো অপশন বি। 100-এ কত, 100 100 কেটে গেল, 0 0 0 কেটে গেল, তাহলে রইলো 5 8, তাহলে 5/8% ক্ষতি। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করে বলে দিচ্ছি। করো তাও হয়ে যাবে, যে কোনো সিস্টেম বললেই হয়ে যাবে। এখানে তোমরা যেটা আমরা কি ভগ্নাংশ আকারে যদি করি সেটাও আসবে, ও ঠিকই বলে, কি বলতো এইটা যে আমরা করি না 3 আর 5, টোটাল অংশ কত 8 অংশ, তাহলে 3 অংশ 15% লাভ করলো, তাহলে 15% লাভ মানে 3 15 45 লাভ, কিন্তু এটা প্লাস, ওকে। আর এইদিকে কি হলো 5 অংশ কি করলো, 5 অংশ 10% ক্ষতি মানে মাইনাস, এটা 10% ক্ষতি করলো মানে কি 50, তাহলে এটা মাইনাস। আর মোট কত 8, তাহলে 8-এর উপরে কত আমরা জানি না, এখানে দেখো কি করছে আলটিমেটলি প্লাস প্লাস 45 আর মাইনাস 50, তাহলে মাইনাস বিয়োগ হয়ে যাবে, ডিফারেন্স কত আসে, তাহলে বিয়োগ করলে 3 আসবে, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে 3 আসবে, তাহলে 8 দিয়ে ভাগ করে দেবো জাস্ট, এছাড়া এটা 5, সরি এটা 5 আসছে, তাহলে -5 মানে ক্ষতি আসছে। এবার দেখো তার মানে কি 5-এর কত গুণ 8, এই গুণ ভাগ করে দেবো, সিম্পল, 5-এর 8, ও ঠিকই বলেছে, এটাও হবে, মুখোমুখি করা যায়, এটা এটা কিন্তু মুখোমুখি হয়ে যাবে। নেক্সট দেখো, একটি ক্লাবের ছেলে এবং মেয়ের অনুপাত 3:2, তাহলে নিচের কোনটি ক্লাবের প্রকৃত সদস্য সংখ্যা? সিম্পল, এটা একদম দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো বুঝে নেবে না, 24 তো হবেই না, 25 হবে অ্যান্সার, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো একটা দেখো কি বলেছে, একটি ক্লাবের ছেলে ও মেয়ের অনুপাত 3:2, তাহলে নিচের কোনটি ক্লাবের প্রকৃত সদস্য মানে মোট সদস্য, যে মোট অনুপাত কত 5, তা আমরা এই 5-এরই কোনো মাল্টিপল হবে অ্যান্সার, বোঝা গেল, এটা হচ্ছে বিষয়, 5-এরই করো মাল্টিপল, কারণ সদস্য তো আর হাফ হতে পারে না, তাই না, তাহলে 5-এরই কোনো মাল্টিপল, তাহলে এটা 5-এর মাল্টিপল না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অ্যান্সার অপশন বি। ওই জন্য এরা খুব সোজা ছিল, এরকম আসবে সোজাতেই অনেকে ঘাবড়ে যাবে, কি ব্যাপার কিভাবে করবো। আর যদি এর 60% বি এর 3/4 হয়, আচ্ছা কিছুই না, এটা আমরা কি করব ভগ্নাংশে কনভার্ট করে দেবো, হ্যাঁ ভগ্নাংশে কনভার্ট করলে কি হবে, তাহলে এ 60%, তো ভগ্নাংশ যখন থাকবে 60% মানে কত ভাই 3/5, উল্টে দেবো, জাস্ট উল্টে দিলে ওদের রেশিও, জাস্ট উল্টে দিলে কি হয় ওদের রেশিও হয়ে যায়, ঠিক আছে, উল্টে দিলে ওদের রেশিও হয়ে যায়। তাহলে এবার 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে অ্যান্সার দেখো 5:4, তাহলে A/B কত হলো 5:4, অপশন বি। বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে হবে, যখন ভগ্নাংশ থাকে তখন উল্টে দিলে ওদের রেশিও হয়ে যায়, আর না হলে এই গতানুগতিক নিয়মে করতে গেলে কিন্তু টাইম সাপেক্ষ। তো 60% মানে কি কাটাকুটি করো 20 দিয়ে, 3 20 60, তার মানে কি 3 আসছে আর 100, দেখো যারা বোঝো না তাদের জন্য 60/100, 60% মানে সমান সমান 3/4, এটা কার, এটা বি এর, তাহলে বি গুণ এটা।
আচ্ছা, এখানে যদি কাটি দেখো 3 20 60 আর এদিকে 5, আর এদিকে দেখো তাহলে 3 3 কেটে গেল ভাই। তাহলে এখানে কি আছে 4a ইকুয়াল টু 5b, কোনাকুনি গুণ। তাহলে বিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে a বাই বি ইকুয়াল টু কত হবে 5/4। তাহলে 5/4 মানে তো 5/4, অপশন বি। আর সব থেকে সোজা হচ্ছে ভগ্নাংশ করে নেওয়া। তাহলে এটা যদি ভগ্নাংশ করি, a এর কত পার্সেন্ট, কত অংশে ভগ্নাংশ করলে 3/কত অংশ 5 অংশ, সমান সমান বি এর 3/4 অংশ। তাহলে এই যখন ভগ্নাংশ থাকে তার মিডিল যদি সমান সমান থাকে তখন জাস্ট উল্টে দিতে হয়। তাহলে উল্টালে কি হয়ে যাবে 5/3, আর এখানে ইস্টু 4/3। তাহলে 3 3 তো কেটে যাচ্ছে, তাহলে 5/4 অ্যান্সার। আচ্ছা চলো, এক ব্যবসায়ী লভ্যাংশ এ বি সি এর মধ্যে এমন ভাবে বন্টিত হলো যাতে এ এর অংশের 4 গুণ, ওকে, বি এর অংশের 6 গুণ এবং সি এর অংশের 11 গুণের সমান হয়। তার মানে কি, যখনই সমান বলবে এখানে দুটো হলে উল্টে দিই, আর তিনটে হলে কি করতে হয় লসাগু করতে হয়। তাহলে এখানে 4 গুণ 6 গুণ আর 11, তার মানে তো ব্যস্তানুপাত মানে কি লসাগু করতে হয়। তার মানে দেখো 4 6 আর 11 লসাগু করতে হয়, যেহেতু তিনটে আছে তাই লসাগু করলে কত হবে। আর সিম্পল দেখো, একটা সিম্পল, এগুলো দেখো এ এ দিয়ে দেখো, এর ভিতরে দেখো 4 আছে তো এখানে বুঝেই যেতে যে কি আছে 4, মানে 2 গুণ 2 আছে, 2 গুণ 2, যারা বোঝো না তাই করে দিচ্ছি। আর এখানে 6 এর ভিতরে দেখো একটা 2 নিয়ে নিচ্ছি, আর 3 2 6, ওকে, 11 মৌলিক সংখ্যা। তাহলে এইটা হচ্ছে এদের লসাগু, ঠিক আছে। তাহলে যাই হোক, যেটা আসবে আসবে। তো 2 2 4, 3 4 12, তাহলে 12 গুণ মানে 132 আসে, ঠিকই বলছে 132 আসবে লসাগু, ঠিক আছে। এইবার দেখো আমি কি বলতে চাইছি বুঝতে পারবেন না, দেখো 132 আমার ধরবোই না, তাও হয়ে যাবে। এই 4 গুণ, তাহলে 4 গুণ যদি হয় তাহলে এলসিএম থেকে 4টা বাদ দিলে 3 11 33 হয়ে যাবে প্রথম অনুপাতটা, ঠিক আছে। তারপরে দেখো 6 গুণ, মানে 6টা বাদ দাও, 3 2 6টা বাদ দিলে 11 2 22 হয়ে যাবে দ্বিতীয়টা, ঠিক আছে। তারপর দেখো 11 গুণ, তাহলে 11টা বাদ দিলে এইগুলো গুণ, মানে 2 2 4 3 4 12 আনসার। বা তুমি যদি ভাগ করে থাকো সেটাই আসবে, ঠিক আছে। আনসার অপশন সি। নেক্সট, আচ্ছা 20 দাগ বলছে এ বি সি এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, ওকে। এ বি থেকে 400 টাকা বেশি, ওকে, বি সি থেকে 500 টাকা বেশি বিনিয়োগ করে। এই অঙ্কটা তোমার করিয়েছিলাম মনে আছে, দিয়ে 35,000 টাকা নাকি লাভ হলো, হ্যাঁ মোটের উপরে। তাহলে এ ভাগ কত, তাহলে সিম্পলি আমরা করবো, কি করে করবো মনে আছে তো নাকি, তুই এক্স ধরে করলেও হবে। দেখো এ বি থেকে, দেখ এখানে দেখবে সব থেকে কম কে, তাহলে এ বি থেকে বেশি, ওকে, বি সি থেকে বেশি, তাহলে কে কম কে সব থেকে, সি কম, তাহলে এ বি সি ধরে নাও, তাহলে এ বি সি ধরে নাও, তাহলে সি কম মানে সিটাকে আমি এক্স ধরে নিলাম, ওকে, এক্স বাবাজি থাকলো। এবার বি বি তে চলে আসো, বি উল্টো দিক দিয়ে আসো, বি সি এর থেকে 5,000 টাকা বেশি, তার মানে কি এক্স এক্স প্লাস এক্স প্লাস 5,000, ওকে। হ্যাঁ শূন্যগুলো কাটলেও হবে, কোনো ব্যাপার না, তো শিখিয়েছি। 50 কেন ধরতে যাবে, প্রত্যেক প্রত্যেকে শূন্য আছে, 3টে করে 3টে করে শূন্য আউট করে দাও, আমি শিখিয়েছি এটা, দেখ আমরা আউট করবো না, ঠিক আছে। আর এটাকে 50, হ্যাঁ ঠিকই বলে 50 দিলে হবে। যাই হোক আমরা ওটা করছি না, আমরা যেটা শিখছি শেখার চেষ্টা করি। আচ্ছা তাহলে এ বি এর থেকে বা 4,000 টাকা বেশি, তাহলে এখানে এর থেকে বা 4,000 বেশি, তার মানে কি এক্স প্লাস 9,000। তাহলে এই যে টোটাল মানটা হচ্ছে রেশিও, রেশিও পেয়ে গেলে তাহলে টোটাল যোগ করলে কত আসছে, 3x প্লাস এই দুটো যোগ হয়ে যায়, তাহলে 3x প্লাস 14,000, তাহলে 3x প্লাস 14,000 মোট আসছে, আমাদের হিসাবে মোট এইটা আসলো। অঙ্কে সে মোটটা কত বলছে বিনিয়োগ, 50,000 বলছে, ওকে। তাহলে 3x সমান সমান কত আসবে, 8 5 কোথায় ফেলে, তুমি 5 কোথায় ফেলে, সর্ষের ফুল দেখছো, তুমি সর্ষের ফুল দেখছো, তুমি সর্ষের ফুল দেখছো ভাই। দেখো 3x ইকুয়াল টু দেখো 14,000 মাইনাস যাবে পাশে, আরে এখানে 4,000 আর এখানে 5,000 হচ্ছে কত 9,000, তাহলে 9,000 আর 5,000 কত হয়, 13,000 আসছে। ভুলভাল বকছে কেন, আচ্ছা 50 থেকে 14 বাদ দাও কত হয়, যাই হোক ও মাইনাস করে করতে পারে, যাই হোক কত হচ্ছে,
36,000 আসছে। তা 3 দিয়ে যদি কাটি কত হচ্ছে, 3 × 36, তাহলে 12,000। ব্যাস, তাহলে এক্স এর ভ্যালু 12,000। এক্স এর ভ্যালু 12,000। অ্যান্সার কি চাইছে? এ এর ভাগ কত। তাহলে এ এর ভাগ কত মনে আছে তো নাকি? এক্স প্লাস 9,000। তাহলে 12,000 প্লাস 9,000 কত আসছে অ্যান্সার? ও সরি সরি, এটা কি আসলো? এটা আসলো কি তোমার এক্স এর ভ্যালু আসলো তো। এবার এখানে কি দিয়েছে? টাকা মোট লাভের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই শূন্যগুলোকে আউট করে দিলে ভালো করতাম, যাই হোক। তাহলে দেখো একজন 12,000, এবার এর রেশিও করতে হবে। এটা কি বিনিয়োগ পাচ্ছি, আর বিনিয়োগ কিন্তু চাই না, এখানে লভ্যাংশ চেয়েছে। ওকে, তাহলে সি এর হচ্ছে 12,000 টাকা। দাও ওই শূন্যগুলো আউট করে দাও, 3টে শূন্য আছে না, প্রত্যেকে 3টে শূন্য যেহেতু হবে, তো 3টে শূন্য আউট করে দাও। তাহলে 12,000 আমি 12 ধরে নিচ্ছি, 12 এক, তাহলে এটা যদি 12 হয়, প্রত্যেকে 3টে করে শূন্য আউট করে দিচ্ছি, কিন্তু এখানেও আউট করতে হবে তার মানে। এবার তার থেকে 20 ছিল 5 বেশি, মানে কত? 12 × 5 = 17। আর এখান থেকে দেখো 20 থেকে আবার 4 বেশি, মানে 21। হ্যাঁ, এবার হয়ে যাবে। এটা হচ্ছে অনুপাত, বিনিয়োগের রেশিওর অনুপাত। এর বিনিয়োগ চাইনি, এবার চেয়েছে লভ্যাংশ। এবার যোগ করলে কত আসছে এটা? তাহলে 50। তো আমরা বলছি 50, অঙ্কে সেটা বলছে এইটা। ভালো অঙ্ক এটা, মানে পুরো পুরো একদম যে পার্টটা দেয় তার পরের পার্টে কি করেছে, সোজাতে হবে। তো শূন্য শূন্য কাটো, এবার কাটলে 5 × 7 = 35, মানে 700। তাহলে অনুপাত থেকে 700 গুণ বেশি। অ্যান্সার কোনটা আছে? যে এ এর ভাগ। তাহলে এখানে গুণ করো, 7 অক্ষে 7 ভাই, আর 7 দুগুণি 14, আর এখানে দুটো শূন্য, 14,700। অপশন ডি। সোজা অঙ্ক আছে, কিন্তু কিন্তু একটু পরে দিয়ে দিয়েছে, এক স্টেপ আগে। বিনিয়োগটা চাই, কিন্তু এখানে কিন্তু লভ্যাংশ দিয়ে লভ্যাংশটা চাইছে। নেক্সট দেখে নাও। একটি পাম্প দ্বারা একটি জলের ট্যাঙ্ক 2 ঘন্টায় ভর্তি হয়, ভেরি গুড। তবে একটি ছিদ্র থাকার জন্য নাকি ওর 3 × 1 3 ঘন্টায় ভর্তি হয়। সম্পূর্ণ জল খালি করতে ছিদ্রটি দেখো। তাহলে এখানে 2 আছে, আর এখানে কত? 3 2 × 6 = 7/3। এদের এলসিএম করো, এদের এলসিএম করলে কত হয়? এদের এলসিএম দেখো, এলসিএম মানে মনে আছে তো? এলসিএম মানে দেখো, আমি লসাগু করবো মানে ভগ্নাংশ ওপরে গুলো লসাগু, তাই 7 2 × 14 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি 2 দিয়ে যখন ভাগ করবো তাহলে 7 আসবে। আর এখানে যখন 7/3 দিয়ে ভাগ করবো, দেখো এই 3টা তো উপরে গুণ হয়ে যাবে, তার মানে কি 7 2 × 14, উপরে যদি 2 গুণ আছে তার মানে 3 2 × 6 হয়ে যাবে। এটা আচ্ছা, বোঝো তো? যারা বোঝো না দেখে নাও কেন হয়। তার মানে 7/3 থাকে, 3টা তো উপরে গুণ হয়ে যায় যখন ভাগ করবো। তাহলে এখানে কত আছে? 3 2 × 6, এইভাবে কিন্তু আসে, এই 3টা উপরে গুণ হয়ে যায়। তাহলে এবার দেখো, এফিসিয়েন্সি পেয়ে গেলাম 7 আর 6। তার মানে যখন ছিদ্র ছিল না সে 7 করে ভরছিল, হ্যাঁ, আর যখন ছিদ্র এলো সে 6 করে ভরছে। তাহলে ছিদ্র দিয়ে কতটুকু খালি হচ্ছে? 1 করে বেরিয়ে যাচ্ছে, তাই না? 1 করে, একদম। তাহলে মোট ধারণ ক্ষমতা 14, আর 1 করে যদি বেরিয়ে যায়, তাই ছিদ্র দিয়ে খালি হতে কত সময় লাগবে? 14 ঘন্টায় লাগবে। অপশন ডি। 1 করে যদি 1 ঘন্টায় খালি হয়। নেক্সট, বাইদা কি বলছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 28 এবং 35 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, কিছুদিন পর এ চলে গেল, চলে যাক, আমার কি তা। এখন বাকি কাজটি বি 17 দিনে শেষ করলো। কতদিন পর? দাও, কিছুই না, এলসিএম করে দাও। 28 আর 35 এলসিএম ভাই কত হবে? 140 হবে। ঠিক আছে, 140 হচ্ছে, মানে কি মোট কাজ। আর এফিসিয়েন্সি তাহলে কত আসবে? আমি ভেবে করে দিচ্ছি ডাইরেক্ট। হ্যাঁ, 2.5 দিয়ে ভাগ করে দাও। 2.5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 8 140, আর এদিকে 35 4 4 35 41। তাহলে এফিসিয়েন্সি আসলে এ আর বি এর 5:4। তার মানে কি এক এক দিনে এ করে 5 ইউনিট আর বি করে 4 ইউনিট, মোট কাজ কত? 140। ওকে, এবার অঙ্কে কি বলছে দেখো, পার্ট পার্ট বলবে, যেমন করতে করতে যাও। তারা একসাথে কাজটি শুরু করে, ভেরি গুড। তাহলে একসাথে কাজ করলে টোটাল কত করে কাজ করবে? 9 ইউনিট করে কাজ করবে। ঠিক আছে, করলো। এবার কিছুদিন পর এ চলে গেল, এখন বাকি কাজটি বি 17 দিনে করলো। তার মানে কি লাস্টের যে 17 দিন কে কাজ করেছে? একা বি করেছে। আচ্ছা, তাহলে লাস্টের 17 দিনে বি একা কত কাজ করে দিয়েছে? 68। তার মানে কি এই 68 যদি বাদ দিয়ে দিই, কত আসছে? তাহলে এই যে 72 ইউনিট কাজটা, এই 72 ইউনিট কাজটা কি ওরা একত্রে করেছে, আর বাকি লাস্টের যে 68 ইউনিট কাজটা কে করেছে? বি একা করেছে। তাহলে বি একা করা কাজটা বাদ দিয়ে দিলাম। দেখো ভালো করে বুঝবে, বি এর একা করা কাজ হচ্ছে 68, সেই 68 বি এর একা করা কাজটা বাদ দিয়ে দেবো। তাহলে যে কাজটুকু পড়ে থাকবে ওই কাজটুকু ওরা একসঙ্গে করেছিল, তাহলে একসঙ্গে তো 9 ইউনিট করে করে, তো টোটাল করেছিল 72 ইউনিট। ভাগ করলে কতদিন করেছিল? 8 9 72। তাহলে 8 দিন একত্রে করেছে। তাহলে 8 দিন একত্রে করেছে মানে কি 8 দিন পর্যন্ত এ ছিল, তারপরে এ চলে গেছে। অপশন বি অ্যান্সার। নেক্সট,
তো এই দেখ কি বলছি, এক ব্যক্তি 285 কিলোমিটার দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। সে যাত্রাপথের প্রথম ভাগে বাসে প্রথম ভাগে বাসে 40 কিলোমিটার ঘন্টা গতিতে যায় এবং তার যাত্রাপথের দ্বিতীয় ভাগে ট্রেনে এত কিলোমিটার গতিতে। দেখো অ্যালিগেশন করে দেবো, কি করে দেবো আমরা অ্যালিগেশন, কি করে অ্যালিগেশন দেখো, মোট মোট দূরত্ব আগে কি আমার দেখো দুটো সেপারেট, মানে বাসেরটা ট্রেনের আমার কি দেওয়া রয়েছে, বাসের আর ট্রেনের ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে দেওয়া রয়েছে। অ্যালিগেশন মানে কি, ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকবে আর দুজনের একত্রের গড় গতিবেগ দেওয়া থাকে, সেটাই পেয়ে যায়। তাহলে এখানে 40 রয়েছে বাসের আর 55 রয়েছে ট্রেনের। ওকে, ভেরি গুড ভাই। এবার অঙ্কে দেখো এখানে বলে দিয়েছে একটা ক্লু, 6 ঘন্টায় 285, তাহলে 6 ঘন্টা যদি 285 যায় তাহলে মোট গড় গতিবেগ কত আসছে, ভাগ করে দাও টাইম দিয়ে। 285কে 6 ঘন্টার মধ্যে ভাগ করো, কত আসে, কত, আমি পয়েন্টে 47.5 ভাগ করলে, তাই তো? এটা যদি ভাগ করলে ছোট হয়ে যায়, ঠিকই বলেছে, ভাগ করলে ছোট হয়ে যায়, ও ঠিক বলছে একদিক দিয়ে। হ্যাঁ, দেখো এখানে 8 আর 2 10 আর 5 15, তার মানে কি 3 দিয়ে ভাগ যাচ্ছে, তুমি ভাগ করো না, অসুবিধা নেই, অসুবিধা নেই। 6 আছে মানে কি ভাগ করে দাও, এখানে কত 2 অক্ষে 2 দিয়ে কাটছে, 2 অক্ষে 2 না সরি 3 দিয়ে কাটছে, দেখো 3 2 6 এলো, আর এদিকে 3 9 27, মানে কত থাকছে 1 15, 93/2। এবার তুমি যদি মনে করো যে না আমি 93/2টাকে কি করে, 2টা হারানোর জন্য প্রত্যেকের সঙ্গে 2 গুণ করে দেবো, তো এটাকে 80 করে দাও আর এটাকে 110 করে দাও, সিম্পল, যেটা বলতে চাইছে। এটাকে আমি 110 করে দিলাম। এবার কি ডিফারেন্স করে দাও, 2টাকে হারাতে গেলে কি করতে হবে, প্রত্যেকের সঙ্গে 2 গুণ করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবো। তাহলে অ্যালিগেশন করে বিয়োগ করলে চান্স চলে আসবে, করলে কত আসছে, পয়েন্টেও দরকার নেই আমার। আমি হচ্ছে না, ও এখানে তো 3 দিয়ে ভাগ করেছি, 5 আসবে, ও তাই বলি, ঠিক আছে ঠিক আছে। বিয়োগ করলে কত আসছে, এখানে বিয়োগ করলে 15, আর এটাও 15, এটাও 15, তাহলে 1:1, তাহলে কত আসছে 1:1, তাহলে সমান পদ গেছে নাকি 1:1। এবার দেখো আচ্ছা বলতে দাও, আমাকে বলতে দাও। এবার দেখো এটা কিন্তু কিসের অনুপাত তোমাদের শিখিয়েছে, এটা কি করেছে আমরা স্পিড, আর স্পিড যখন করবো তাহলে কার রেশিও আসবে, উল্টোটা আসবে। তাহলে স্পিডের রেশিওর উল্টো কি আসে, টাইম আসে, তাহলে টাইমের রেশিও আসলো 1:1। 1:1 মানে কি, 6 ঘন্টা যদি মোট হয় তার মানে কি সমান সমান গেছে, তাহলে এও 3 ঘন্টা এও 3 ঘন্টা লাগিয়েছে। অ্যান্সার কিছু, ট্রেন কত দূরত্ব গেছে, তাহলে ট্রেনের গতিবেগটা গুণ করে দাও, সিম্পল। তো 3 5 15 5 হাজার লাখ, 3 5 15 লাখ, ঠিক আছে, এইভাবেই করবে। আর যদি মনে করো না দাদা এইভাবে করবো না, আর একরকম উপায় করা যায়, কি হবে, রেশিও করে দেবে, 55:40 এরকম করে করলেও আসবে আশা করি, গতিবেগের রেশিও করে। কারণ গতি যেহেতু ডিস্টেন্স এখানে সেম রয়েছে, ঠিক আছে, এখানে ডিস্টেন্স সেম কিনা সেটাও একটা কথা, ওটাই করবে, অ্যালিগেশনটা করে সবথেকে সুবিধা হবে। এটা করলে কখনো কোনো আসতেও পারে, নাও আসতে পারে, কারণ ডিস্টেন্স তো আলাদা হতেই পারে, ডিস্টেন্স আলাদা হলে কিন্তু আসে না। তারপর দেখো 24 দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে যেতে যত সময় নেয়, ওকে, স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয়। তো এখান থেকে আমরা কি টাইমের রেশিও পেয়ে যাচ্ছি, তাহলে অনুকূল যদি 1 যায়, প্রতিকূলে সময় নিচ্ছে কত 2, এটা কিসের রেশিও, টাইমের রেশিও। আচ্ছা, যদি স্রোতের অনুকূলে 55 কিলোমিটার যেতে 2 ঘন্টা এত মিনিট যায়, তার মানে এখান থেকে কি করতে হবে, গতিবেগটা বের করে নাও, অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে টাইমের রেশিওর উল্টো কি হয়ে যায়, স্পিড হয়ে গেল। তাহলে এখানে গতিবেগটা পেয়ে যাচ্ছে, দেখো এখানে গতিবেগটা বের করো, 55 কিলোমিটারকে 2 ঘন্টা 30 মানে 2.5 দিয়ে ভাগ করে দাও, কত হয়, 2.5 দিয়ে ভাগ করলে কত আসছে, 22 আসছে। তাহলে 22 আসবে, তাহলে 22 যদি আসে, তাহলে 22 আসলো। এর কি চেয়েছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ একদম সোজা। তাহলে এটা দেখো, এটা আসছে 44 আর এটা আসছে কত 22, বুঝে গেলে তো? তাহলে অনুকূলে হচ্ছে 44 আর প্রতিকূলে হচ্ছে 22, অ্যান্সার কি চেয়েছে, স্থির জলে। স্থির জলে ফরম্যাট কি জানি আমরা, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অ্যান্সার কত হবে, অনুকূলে 22 হবে কেন, অনুকূলে গতিবেগ বেশি হবে না, ও অনুকূলে 22, সরি সরি সরি, আচ্ছা কারো মাইক্রোফোন আছে আর ইকো হচ্ছে,
আচ্ছা, এটা কিসে দিয়েছে, এটা অনুকূলে বলেই দিয়েছে, তাহলে তোমার দেখার দরকার মানে 2 মানেই 22। আচ্ছা, অনুকূলে 22, তাহলে কত গুণ বেশি? 11 গুণ বেশি। তাহলে 11 কে 11, সিম্পল আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এইবার আমার কি করেছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? ঠিক আছে, অনুকূল বাই প্লাস প্রতিকূল বাই টুকুল আসছে, ভাগ ঠিক করেছো তো তোমরা? ভাগ কি ঠিক করেছো? দাঁড়া, একটা জিনিস দেখছি, দাও দেখছি। 55 যদি হয়, আড়াই 2 25, তাই তো চলে আসবে তো, 2 আসছে, 11 22ই তো আসছে। হম, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ অ্যান্সার কত আছে? ও ঠিকই আছে, 16.5 আর 16 ধরেছো ওরা, ঠিকই আছে, ওই তো আসবে, করে দেখো এবার তোমরা যেভাবে হোক। আসবে তো, ওই তো আসছে, সবাই করেছিলে? 16.5 আসবে অ্যান্সার, নাহলে অ্যান্সার তো মিলবে না। 16.5 হবে ভাই, তো 16.5 করে 16 কিলোমিটার ধরে নিয়েছে। ওই দেখো, একটি ট্রেন 500 মিটার এবং 250 মিটার দীর্ঘ দুটি ব্রিজ যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি দৈর্ঘ্য কত? সিম্পল আছে, ব্রিজ বলছে দেখো, তাহলে প্রথম একটি ট্রেন 500 মিটারের একটা ব্রিজ অতিক্রম করছে, পরে আবার কি করছে, 250 মিটারের ব্রিজ অতিক্রম করছে। সিম্পল লজিক দেখো, বুঝবে ভালো করে কি বলে, ট্রেনটির দৈর্ঘ্য কত চেয়েছে, ইজিলি বের করা যায়। দেখো বলছে একটি ট্রেন 500 মিটার যাচ্ছে আর একটা 250 মিটার দীর্ঘ জুড়ি ব্রিজ যথাক্রমে 100 সেকেন্ড, এটার টাইম লাগালে কত? 100 সেকেন্ড। আর এটার টাইম লাগা গেল কত? 60 সেকেন্ড। তাহলে দেখো ডিস্টেন্সের ডিফারেন্স কত হলো, তাহলে ডিস্টেন্সের ডিফারেন্স যখন 250, তখন টাইমের ডিফারেন্স কত আসছে? 40। তাহলে এখান থেকে আমরা স্পিড পেয়ে যাব, যে 250 যখন ডিস্টেন্স, তখন টাইম হচ্ছে 40-এর ডিস্টেন্স, তাহলে টাইম পেয়ে গেলাম। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি বের করে নিতে পারবো, যেহেতু মিটারে আছে খুবই সুবিধা, এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা গতিবেগ পেয়ে যাচ্ছি। কার গতিবেগ পেয়ে গেলাম? এটা কিন্তু ট্রেনের গতিবেগ চলে আসছে, এটা বুঝতে পারছো তো? এটা তাহলে ট্রেনের গতিবেগ, তাহলে ট্রেনের গতিবেগ কত আসছে? 25/4 আসছে, রেখে দাও 25/4, অসুবিধা নেই। 25/4 যদি হয়, তাহলে ও 100 সেকেন্ড, যদি 100 সেকেন্ড গেছে, তাহলে মোট কতটুকু গেছে, গতিবেগ গুণ করে দাও টাইমের সঙ্গে, তাহলে এর সঙ্গে 100 গুণ করলে কত আসছে? 100 গুণ করে দেখো, 625 আসছে না, 4×25 100, তাহলে 25×25 625। তাহলে দেখো মোট ডিস্টেন্স 625 যখন 500 মিটার যাচ্ছে, তাহলে 500 মিটার যখন যাচ্ছে 625, দেখো মোট ডিস্টেন্স 625, তার মধ্যে 500 কার? 500 হচ্ছে ব্রিজটা, তাহলে ব্রিজটার 500 বাদ দিলে কত পড়ে থাকছে? 125। তুমি যদি মনে করো এটা ধরে করবে তাও হবে, এখানে যদি 60 ধরো, তাহলে এখানে কাটলে কত হবে? 4×15 = 60, তাহলে 25×15 কত আসবে? 25×15 কত আসবে? একই বিষয়। 372 থেকে যদি তুমি কত আসে, 372 থেকে যদি 250 বাদ দাও, কত হয়? সেই 125 আসবে। যেদিক থেকে করলেই হয়, এটা আগেও শেখানো আছে। 26 দাগ বলছে 10 টাকার 4 মাসে প্রতি টাকায় 3 পয়সা হারে মাসিক সরল সুদ কত? মাসিক চেয়েছে। চার মাসে প্রতি টাকায় 3 পয়সা হারে মাসিক সরল সুদ কত? বলো। বার্ষিক না মিলছে না, বয়স বার্ষিক হচ্ছে না, 4 মাসে বলেছে, 4 বছর হলে হচ্ছে। দেখো ক্লিয়ার করছি, বলছে কি 10 টাকার 4 মাসে প্রতি টাকায় 3 পয়সা হারে মাসিক সরল সুদ, তাহলে প্রতি টাকায় যদি 3 পয়সা হয়, তাহলে 10 টাকায় কত হবে? 30 পয়সা। এই 30 পয়সা কি? সুদ। 30 পয়সা কি? সুদ।
তাই তো? তাহলে অ্যান্সার কত হচ্ছে? ওরা তো অপশন সি আসছে না। আচ্ছা দেখে নিচ্ছি এবার। এবার দেখো কি, 10 টাকা 4 মাসে প্রতি টাকায় 3 পয়সা হারে মাসিক সরল সুদ চেয়েছে। কি চেয়েছে? মাসিক, হ্যাঁ, এটা 4 মাসে। আচ্ছা যদি বলে, দেখে দিচ্ছি তোমাদের ভাষা মতো। 10 টাকা 4 মাসে 3 টাকা, এটা দেখো প্রতি টাকায় 3 পয়সা। আরে ভাই বলতে দাও না। এখানে আরে বলতে দাও। এখানে কি চেয়েছে? 10 টাকার 4 মাসে প্রতি টাকায় 3 পয়সা হারে। এই যে হারটাকে প্রতি মাসে দিয়ে প্রতি টাকায় 3 পয়সা হারে, এটা 3 পয়সা হারে, এটা কি মাসিক দিয়েছে না কি দিয়েছে না 4 মাসে দিয়েছে? না না মোহিত, ওটাও বিষয় না, তোমরা বুঝতে পারছো না হয়তো কি বলতে চাইছি। দেখো এখানে দেখো বলছে পি এর মান তো 10। ওকে, এখানে টাইম কত বলছে? 4 মাসে বলেছে। আচ্ছা এখানে পয়সা হারে মাসিক সরল সুদ কত চেয়েছে? মাসে চেয়েছে, তাই 4 মাসে যদি হয় 120, 120 কে যদি আমরা এটা বছর, হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে। 4 মাসে যদি 3 পয়সা হয়, তাই দেখছি ধরো 4 মাসে যদি 3 পয়সা হয়, তাহলে এখানে 10 টাকায় কত হচ্ছে? 10 টাকায় 30 টাকা, 30 পয়সা। বিয়োগ করলে ভাগ, আচ্ছা ভাগ করলে কত আছে দেখো তো 30-কে। 15/2 মানে 7.5 পয়সা, এটা পয়সায় আসছে 7.5 পয়সা। বলো। আমরা তাই তো করছি। আরে সেটাই তো প্রথমে করলাম, শোনো। সেটা তো প্রথমে করলাম, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এখানে যেটা করেছে, হ্যাঁ, এখানে এই যে প্রতি টাকায় 3 পয়সা হারে মাসিক সরল সুদ কত? আচ্ছা হারে মাসিক সরল সুদ হচ্ছে 3 পয়সা হারে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক মাসে মাসে এটা, হ্যাঁ, তাহলে মাসে হচ্ছে 30। তাহলে মাসে ঠিকই আছে, তাহলে মাসে যদি 30 হয়, তাহলে 4 মাসে কত হবে? 120 টাকা। তাহলে দেখো 120 টাকা, 120 পয়সা। এবার এখানে কি টাকা দেখো অ্যান্সারে রয়েছে, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও। অপশন সি। প্রথমে তো ঠিকই করেছিলাম, প্রথমে তো ঠিকই করছিলাম, কে কি বললে ভাই? কিছুই না, একটু ভাষাগত সমস্যা, এই আর কিছু না। দেখো বুঝতে পারলে হয়ে যাবে। 10 টাকা, এখানে তুমি 10 টাকা রেখেছো, ঠিক আছে, আর প্রত্যেক মাসে 1 টাকাই দিচ্ছে 3 টাকা পয়সা সুদ, 3 পয়সা প্রত্যেক মাসে। তাহলে 4 মাস বলেছে এখানে, 4 মাসে ক টাকা সুদ দেবে? 3 4 12 পয়সা, কেন 120 পয়সা? আমি 1 টাকা ধরে করছি তো। এক টাকায় কত সুদ হবে? 4 মাসে 12 পয়সা সুদ হবে। তাহলে 10 টাকায় কত হবে? 120 পয়সা হবে। কিন্তু অ্যান্সার গুলো তো দেখো পয়সায় নেই, অ্যান্সার গুলো কিসে আছে? টাকায়। তাহলে পয়সাকে টাকায় কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত আসবে? দুটোর আগে শূন্য, এই দুটোর আগে দশমিক, দুটো শূন্য, মানে 1.2। ঠিক আছে, অপনয়ন অঙ্ক এটা, এটা কোনো অঙ্কই না। না না উল্টে বলেনি, ঠিকই বলেছে, আমরা বুঝতে ভুল করেছি। এই দেখো 10 টাকার 4 মাসে প্রতি টাকায় 3 পয়সা হারে মাসিক বলে দিয়েছে, তাহলে মাসে এটা। ঠিক আছে, এখানে মাসে বলেই দিয়েছে। 120 টাকা 3 মাসের কে বললো? 120 4 মাসের বেরিয়েছে তো, হ্যাঁ। আরে ভাই মাসে, এইটাই তো ভুল বুঝে ফেলছো। ওটা ও তা নয়, বলছে প্রতি টাকায় 3 পয়সা হারে মাসিক সরল সুদ কত, এটা বলতে আমরা তো ওটাই ভুল বলছি। এখানে একটু ভাষাগত বললাম না, বার্ষিক বলি না, বার্ষিক 3% হারে সুদ। সিমিলারলি এটা আছে মাসিক 3 পয়সা হারে। ঠিক আছে, এখানে ভাষাগত একটু গোলযোগ আছে। আমি তো সেটাই বলতে চাইছি যে হ্যাঁ হ্যাঁ, উত্তরটা 4 মাসের চেয়েছি। হুম হুম, এইটা আলাদা, এইটা একটা আলাদা সেগমেন্ট, আর ওটা একটা আলাদা সেগমেন্ট। ঠিক আছে, এই সেগমেন্টটুকু আলাদা। আর এই রে 4 মাসে সরল সুদ কত অ্যাকচুয়ালি।
ওটাই হচ্ছে, ওই জন্যই সবার বুঝতে একটু অসুবিধা হয়েছে। চলো, 30 লিটার একটি মিশ্রণে যেখানে দুধ এবং জলের অনুপাত 7:3, তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালটা বের করে নাও। 7:3 মানে টোটাল 10, 30 লিটার মানে 10-এর কত গুণ? তাহলে একটা হবে 21, একটা হবে 9। এটা বোঝো তো, নাকি না আবার শেখাতে হবে এগুলো? আরে ভাই, অনুপাতের টোটাল দেখতে হবে। তাহলে 7 আর 3 10, আর এখানে অ্যাকচুয়াল টোটাল কত বলে দিয়েছে? 30 বলে দিয়েছে। তাহলে কত গুণ? 3 গুণ। তাহলে অনুপাতের 3 গুণ আছে, তাই 3 সাথে 21 আছে একটা, 9 আছে, যোগ করে যাবো 30 লিটার চলে আসবে। ওকে, দুধ আর জল পেয়ে গেলাম। সেটিতে কত লিটার জল মেশালে মিশ্রণে জলের পরিমাণ 40% হবে? 40% ফ্র্যাকশন ভ্যালু করলে রেশিও চলে আসবে। 40% ফ্র্যাকশন ভ্যালু কত হয় এগুলো আর বলবো না। কত হয়? 2/5। তাহলে মোট মিশ্রণ যদি 5 হয়, তার ভিতরে 2 হবে জল, আর বাকিটা ইতিহাস। ঠিক আছে, তাহলে দেখো সেটিতে কত লিটার জল মেশালে, তাহলে দেখো দুধ আগেও যা ছিল এখনো তাই, তাহলে আগেও যা ছিল এখনো তাই, আসলে কত গুণ করতে হবে? 7। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, বলে দেবো, তুমি শিখে যেও। তাহলে এ পাশে যখন 7 গুণ করি, তাহলে এ পাশে আমার 7 গুণ করা লাগবে। আলটিমেটলি কত হলো জল এখন? 14 হলো। এই 14 যদি হয়, তাহলে 9 থেকে কত মিশাইছো? 8 কি করে হয়? 5 লিটার, 5 9 আর 5 14, তাহলে 5 লিটার মেশানো হয়েছে। ঠিক আছে, নেক্সট। একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল 460 বর্গমিটার। ওকে, যদি তার দৈর্ঘ্য প্রস্থ থেকে 15% বেশি, তাই ফ্র্যাকশন করবে। 15% ফ্র্যাকশন ভ্যালু কত? মানে প্রস্থ যদি 20 হয়, তার থেকে 3 বেশি হবে দৈর্ঘ্য, তাহলে কত হবে? 23। দেখো একবারে চলে আসে। তাহলে এবার দেখো, এখানে দেখো সিম্পল একবারে চলে আসে, এই জন্যই বলি করতে। এবার দেখো আমাদের হিসাবে দৈর্ঘ্য হচ্ছে 23 আর প্রস্থ হচ্ছে 20, এদের গুণফল কত আসছে? 460। তাহলে আমরা যেটা বের করেছি সেটাই হচ্ছে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে প্রস্থ। এই জন্যই বলি ভাই ফ্র্যাকশন করবা, তার ম্যাক্সিমাম অঙ্ক চলে আসে দেখবা। অঙ্ক সেটাই বলে দিচ্ছে 460, আমাদের হিসেবে 460 এসছে, অঙ্কে 460 বলে দিয়েছি। ঠিক আছে, তাই যদি তারা দৈর্ঘ্য প্রস্থ, তাহলে ওই আয়তকার মানে প্রস্থ, তাহলে প্রস্থ কত? তাহলে আমাদের যেটা বলে সেটাই অ্যান্সার, কিছুই নেই অঙ্ক। অপশন ডি অ্যান্সার। এই জন্য একটু বলি ফ্র্যাকশন করো, দেখবো অঙ্ক ইজি হয়ে যায়। আচ্ছা, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হয়, তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়? এ শেখা যাবে নাকি? দেখো ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি? ব্যাসার্ধ যদি 1 হয়, তার দ্বিগুণ মানে 2 হয়েছে। আচ্ছা, ক্ষেত্রফল মানে কি বলি? স্কোয়ার করি। তাহলে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4। হ্যাঁ, তাহলে বলছে কি, তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পেলো? 1 এ 3 বৃদ্ধি পেলো। 100 এ কত? 300 অ্যান্সার। কিন্তু যারা 400 করবে ভুল হয়ে যাবে ভাই। নেক্সট, লাস্ট অঙ্ক 30। খুব সুন্দর সুন্দর অঙ্ক পার ডে হচ্ছে, এটা একটা বইয়ের। একটি বাসের চাকার ব্যাস 140 সেন্টিমিটার। ওকে, বাসটি ঘন্টায় এত কিলোমিটার বেগে গেলে চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে? দেখো এখানে একটি বাসের চাকার ব্যাস বলেছে, তাহলে ব্যাস যদি 140 হয়, ব্যাসার্ধ কত? তাহলে আর এর ভ্যালু কত? 70। ওকে, তাহলে এবার আমি বলছি বাসটি ঘন্টায় কত বলছে? ঘন্টায় 66 কিলোমিটার বেগে গেলে চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে? তাহলে ঘন্টায় 66 কিলোমিটার যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা তোমরা করে নাও, ঘন্টায় যে 66 কিলোমিটার যায়, প্রতি মিনিটে কতবার ঘুরে বলছে। বাসটি ঘন্টায় হ্যাঁ, করে নিচ্ছি, চাপ নিচ্ছ কেন? আরে ভাই, 2 পায়ের পরে আসবো, আগে আমরা বের করে নেবো বলছি কি 2 পায়ের মোট দূরত্বটা। সিম্পল, দেখো এখানে মিনিট চেয়েছে, তাহলে এটা কি ঘন্টায় 66 কিলোমিটার গিয়েছে, তাহলে মিনিটে কত যাবে সেটা বের করলেই তো হয়ে যায়, তাই না? তাহলে কত ভাগ করবো? ভাগ করবো না গুণ করবো? তাহলে বোকামি হয়ে গেল না? তাহলে আমরা ওর থেকে কি করব? 1 মিনিটে বের করে নেবো। 60 মিনিটে সেটি যাচ্ছে, বুঝতে পেরেছো? করতে পারি তো নাকি? এরা বোঝে না এখনো। আরে 1 ঘন্টায় বলছে, দেখো ঘন্টায় মানে 1 ঘন্টায় 66 কিলোমিটার যাচ্ছে, তাহলে সেটাকে মিনিট ধরবো, তার মানে বলতে পারি 60 মিনিটে যাচ্ছে 66 কিলোমিটার। বুঝতে পেরেছো কি বলতে চাইছি ভাই? এবার দেখো এগুলো অ্যান্সার কিন্তু সেন্টিমিটার আছে, সেটা মাথায় রাখো। ঠিক আছে, তাহলে এবার দেখো ভাগ করলেই তো পেয়ে যাবো। 60 মিনিটে ভাগ করে দিলাম, তো 60 মিনিট মানে 1 ঘন্টা, তোমার 60 ভাগ করলে চলে আসবে। তাহলে এটাকে যদি সেন্টিমিটার করি, কত গুণ করবো?
হাজার না এক লক্ষ? কি শিখেছো ভাই তোমরা? কি শিখেছো তোমরা? ভুলভাল শিখে এসছো নাকি? আর দিন 1000 গুণ করবো? এটা কি কিলোমিটার রয়েছে? আমি কি মিটারে করছি? আমি বললাম যে সেন্টিমিটার করবো। 1000 মিটারে 1 কিলোমিটার হয়, আর 1 মিটার হয় 100-তে সেন্টিমিটারে। তাহলে কত হবে? 1 লক্ষ গুণ না? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। আরে ভাই 1 লক্ষ সেন্টিমিটার, 1 লক্ষ সেন্টিমিটার মানে হচ্ছে, আমি ডাইরেক্ট করছি তো। তাহলে এখানে কত আসছে দেখো, 6 11 66 আসছে। যাই হোক, এই সেন্টিমিটারটা তুমি পরেও করতে পারো, আমার মতে পরে করাটাই বেটার। হ্যাঁ, ওই জাস্ট দেখানোর জন্য করছি। তাহলে এখানে দেখো, আমি সেন্টিমিটারটা যদি পরে করি, তাহলে দেখো এখানে কত আসবে, 6 11 66, মানে 11/10 আসবে। এটুকু জাস্ট মাথায় রাখবে। তার মানে কি, যে প্রতি মিনিটে কতবার ঘুরবে চেয়েছে, তাহলে প্রত্যেক মিনিটে কতটুকু দূরত্ব গেছে? 11/10 কিলোমিটার। কিন্তু 11/10 কিলোমিটার। আর তুমি সুবিধার জন্য আরো কি করতে পারো, এটাকে আমি কাটাকুটি সুবিধা হচ্ছে মিটারে কনভার্ট করতে পারো। কি করতে পারো? মিটারে। আচ্ছা, আমি এটা মিটারে কনভার্ট করলে কত হবে? 100 গুণ করতে হবে। 100 গুণ, তাই তো? কিলোমিটারকে না 1000? 1000 কিন্তু। হ্যাঁ, তুমি সেটাকে কি রাখতে পারো, 1100 করে রেখে দিতে। পরে আমরা শিখছি, তাহলে 1100 মিটার, এটা আমরা মিটারে করে রাখলাম। তার মানে কি, 1 মিনিটে কতটুকু দূরত্ব হচ্ছে? 1100 মিটার। ওকে, ঠিক আছে। এখানে ব্যাস দেওয়া আছে 140 সেন্টিমিটার, তাহলে আর এর ভ্যালু পেলাম 70। কি পেলাম? 70। কি দেখো, তাহলে আমরা আর এর ভ্যালুকে 70 সেন্টিমিটার, তো সেটাকে আমি যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে হয়ে যাবে। তাহলে এটাকেও আমি মিটার করছি, ওটাকেও মিটার করে দাও না, হয়ে যাবে। মিটার করো, অসুবিধা নেই, করলেও অসুবিধা নেই, আর না করলেও কোনো সমস্যা নেই। তাহলে মিটার করতে গেলে কি করব? দেখো, সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করে দেবো। ওই 7/10 রাখতে পারো। ব্যাস, এবার 2πr সমান সমান ওটা করলেই হয়ে যাবে। 2πr দিয়ে ভাগ করব, ঠিক আছে? 2πr দিয়ে ভাগ করলেই আনসার। তার মানে দেখো, এখানে রয়েছে কি, 1100 আছে। 1100 তো ভালো করে দেখো নি, 1100। আর এইদিকে 2πr দিয়ে ভাগ করবো। কেন 2πr দিয়ে ভাগ করো মনে আছে তো? 2πr মানেই যে একটা চাকা কতবার একবার পাক খায়, মানে ওটা পরিধি। আগের দিন শিখেছি তো, 2 × পায়ের ভ্যালু কত? 22/7, উপরে গুণ করে দেবে। আর আর এর ভ্যালু কত? 2πr, নিচে যেটা এখানে 7 কত ছিল? 10। এখানে 10 ছিল, কিন্তু এই যে আমি মিটারে করে নিচ্ছি, একটা সুবিধা আরো। তাহলে দেখো, এখানে 7 কেটে দেবো। আচ্ছা, 11 দিয়ে কাটলে কত আসবে? এখানে তাহলে 100 আসছে, আর এখানে আসছে কত? 2। এখানে কত আসছে? 25 আসছে। ওকে, তাহলে 25 × 10 250। 250 তো অ্যান্সার। 250 কই অপশনে? ও, এখানে আছে। তাহলে এখানে 250 ছিল, ঠিক আছে। অপশন বি যখন 250 ছিল অ্যান্সার, তাহলে 250 কিন্তু অ্যান্সার। কে কে বুঝতে পারোনি? একটু জটিল করে দিয়েছে কোথায় জানো? ওই সেন্টিমিটার আর মিটারে। কোনো জটিল না, ওই যে কনসেপ্ট ক্লিয়ার, থেকে কোনো জটিলই না। বুঝতে পেরেছো? তুমি যদি মনে করো লাস্টে গিয়ে করবে এই বিষয়টা, এবার দেখো এই অঙ্কটা একবারে কিভাবে করবো দেখে নাও। আমরা একবারে করছি এবার, ঠিক আছে? আমরা এবার একবারে করবো। ওকে, কি হবে? তাহলে এইখানে আগে মিনিটে বের করে নিচ্ছি। দেখো, আমরা 2π এর ভ্যালু, 2π মানে কত? 2πr দিয়ে ভাগ করো, 2 × পায়ের ভ্যালু 22/7। 22/7 তো ডাইরেক্ট উপরে লিখে দিতে পারি আমরা, ঠিক আছে? বা পরে লিখলেও অসুবিধা নেই। 22/7, কিন্তু আর এর ভ্যালু কত পেয়েছিলাম? 70। এটা কি সেন্টিমিটারে আছে। উপরের যে পার্টটা আছে, কি আছে এখানে? আমরা ডিস্টেন্স দেখো রয়েছে কি, প্রতি মিনিটে চেয়েছে। অ্যান্সার কি চেয়েছে? প্রতি মিনিট, কিন্তু এখানে ঘন্টায়। তাহলে প্রতি মিনিটে কত? তাহলে দেখো 60 মিনিটে 60 যাচ্ছে, তার মানে কাটাকুটি করলে 11/10। 11 কি 10। তাহলে এখানে 11 নিচে যাচ্ছে 10, রেখে দেবো 10, ঠিক আছে? 11/10 নিচে রেখে দিলাম। এটা কি ছিল? এটা কি ছিল ভালো করে বুঝি, এটা কিন্তু কিলোমিটারে ছিল। কি ছিল? কিলোমিটার। কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কি? আমার অ্যান্সার চেয়েছে কি? সেন্টিমিটারে। আমরা তো এগুলো লিখেছি সেন্টিমিটারে লিখেছি। তাহলে এখানে আমি সেন্টিমিটার যদি করি, তাহলে সেন্টিমিটার করতে গেলে 1 লক্ষ গুণ করবো, কারণ 1 লক্ষ সেন্টিমিটারে 1 কিলোমিটার হয়। আর এই 7টা নিচে আছে, সেটা কি করবো? উপরে। এবার কাটাকুটি করে উপরেও দরকার নেই, এখানে কাটাও যাচ্ছে। দেখো, 7×10 = 70, 10 হয়ে গেল। আরে ভাই, এখানে 10 হয়ে গেল। একবারে করছি, কিন্তু শুধু কাটাকুটি খেলা। 10 10, দুটো শূন্য আছে, দুটো শূন্য আউট করে দিলাম, ঠিক আছে? এবার 11 আছে, 11 2 22 করে দিলাম। এবার এইদিকে 2, এদিকে 2, 2 দুগুণে 4, 4 দিয়ে 1000কে ভাগ করলে 250 হয়। অপশন বি। একবারে করা যাবে, কিন্তু পাট পাট করে যেটা করলাম এটা একবারে দেখালাম। 30টা অঙ্ক খুব সুন্দর।